5 তারিখের আগের তারেক রহমান, 5 তারিখের পরের তারেক রহমান। অনেক জায়গায় সংস্কার আসছে বিএনপিতে, অনেক জায়গায় তারেক রহমানের বক্তব্যের মধ্যে এটা মানে জনগণ যেটা চাচ্ছে, ছাত্ররা যেটা বলতে চাচ্ছে সেটাকে তিনি সেইভাবে তার দলকে সাজাচ্ছে। এটাকে আমরা সাধুবাদ জানাই। বাংলাদেশের সময় আমার কিছুটা হলেও মনে ছিল ১/১১ কথাটা। আর এখন আমি আপনাকে এটা বলবো যে বাংলাদেশে কোন রাজনৈতিক দলকে কেউ ষড়যন্ত্র করে নিষিদ্ধ করবে, সেটা নিষিদ্ধ হয়ে থাকবে ব্যাপারটা এমন না। জি ধন্যবাদ আপু। আপনি একটা যৌক্তিক প্রশ্ন করেছেন। এটা নিয়ে মনে হয় আমি আপনার আগের শোতেও বলেছি। দেখেন, আমাদের এখন এই বাংলাদেশ কিন্তু সরকারবিহীন না। আমি যদি ভুল না বলি, বাংলাদেশে এখন একটা সরকার আছে। তো সেই সরকারের কাছে কিন্তু এখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জান মালের নিরাপত্তা, মৌলিক অধিকার থেকে শুরু করে সবকিছু সরকারের কাছে রক্ষিত। এখন এই যে যেটা বলছেন, এটা আমাদের কাজ ছিল না। এই সরকার শপথ নেওয়ার মধ্যে 7 দিনের মধ্যে এই কাজটা দায়িত্ব নিয়ে করার কথা ছিল, যে কোথায় কোথায় কোন হসপিটালে কতজন এই আন্দোলনে আহত হয়েছে, তাদের চিকিৎসা হচ্ছে কিনা সরকারের দিক থেকে মনিটরিং করা উচিত ছিল। এটা সরকারের দায়িত্ব। এবং এখন পর্যন্ত যে এটা নিয়ে যে কথা হচ্ছে, এটা আসলে আমি খুবই ব্যথিত এবং মর্মাহত যে এই বিষয়টা নিয়ে কেন কথা হবে। এটা 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 একটা মানে আলোচনার বাইরের একটা বিষয়। ভুলে যাওয়াটা আপনাদের দায়িত্ব ছিল। আপনারা ভুলে গিয়ে আপনারা আমরা ভুলে যাব না বিধায় তো আমরা একটা সরকার করেছি। সেই সরকার শপথ নিয়েছে এবং তারা প্রথম দিন বলেছে যে আমাদের প্রথম কাজ হচ্ছে আহত নিহত লিস্ট পেস্ট করা, তাদেরকে নিহতদেরকে ক্ষতিপূরণ দেওয়া, আহতদেরকে ফ্রি সরকারি চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া। তো এটা তো তারা কমিটমেন্ট দিয়ে তারা করছে না। সুতরাং আমি মনে করি এটা আমাদের সমন্বয়কদের মধ্যে থেকে এবং সাধারণ ছাত্র জনতার এখন দায়িত্ব না। আমরা স্মরণ রাখবো, আমরা রিমেম্বার করবো, আমরা আমাদের জায়গা থেকে পার্সোনালি দেখবো, কিন্তু রাষ্ট্রীয় জায়গা থেকে দায়িত্বটা রাষ্ট্রকে নিতে হবে দিন শেষে, আমাকে না। একটা লোকের চিকিৎসা হবে যে গুলি খেয়েছে 5 আগস্টের আগে, সে রাষ্ট্রীয় ভাবে মর্যাদার সাথে তার চিকিৎসা হবে। আমি ইসমাইল সম্রাট গিয়ে তাকে হসপিটালে 5,000 টাকা দিব, সেটাকে সে দান হিসেবে ধরে নেবে। কেন দানের টাকায় চিকিৎসা চলবে? আমার রাষ্ট্র নেই, আমার সরকার নেই। আমার সরকার কেন প্রত্যেকটা হসপিটালে 5,50,000 টাকা 1 কোটি টাকা করে বরাদ্দ দিচ্ছে না তাদের জন্য? তাদের হাতে টাকা দেওয়ার দরকার কি? প্রত্যেকটা হসপিটালে তাদের জন্য বরাদ্দ দিয়ে দেখ, যে যারা এই আন্দোলনে আহত হয়েছে তারা আসলে এই ফান্ড থেকে চিকিৎসা করা হবে, ফ্রি চিকিৎসা। এটা দায়িত্ব নিয়ে কেন সরকার করছে না? এটা আমি খুবই হত। এবং আমি দেখতে পাচ্ছি যে যেখানেই খোঁজ পাওয়া যাচ্ছে যে উনি অসুস্থ, হসপিটালে ইবনে সিনা তার বিল মাফ করে দিচ্ছে 14 লাখ টাকা। কেন তিনি ইবনে সিনার দ্বারস্থ হবে? সরকার কি করছে? স্বাস্থ্য মন্ত্রণালয় কি করছে? বড় বড় কথা বলছে উপদেষ্টাগুলো। এগুলো সব উপদেষ্টাদের দায়ভার। এবং আমাদের 2 জনকে তো প্রতিনিধি করা হয়েছে, তারা কি করছে উপদেষ্টার ওইখানে বসে? তাদেরকে এগুলো দায়িত্ব না? তারা তো আমাদের ছাত্রদের রক্তদের উপর দিয়েই সেখানে মন্ত্রী চেয়ারে বসেছে আজকে। তাদের দায়িত্ব তো ছাত্রদেরকে নিয়ে কথা বলা, পুরো দেশের কথা আমি বাদে দিলাম। তারা কি করছে সেখানে বসে, গত 1.5 মাসে কি করেছে? তো এগুলো নিয়ে আমাদেরকে প্রশ্ন করার চেয়ে আমি মনে করবো আপনারা সরকারকে প্রশ্ন করেন যে আপনারা দায়িত্ব নিয়েছেন, আপনারা কেন এগুলো করছেন না দায়িত্ব নিয়ে? আপনারা তো ব্যর্থ। এই জিনিসগুলো একদম স্পষ্ট। আপনারা যে দায়িত্ব নিয়ে টাকা তুলেছেন, ত্রাণের টাকা তুলেছেন, সেই ত্রাণের টাকা নিয়ে তো আলোচনা সমালোচনার কোনো শেষ নেই। সেই ত্রাণের টাকা দেখেন আপা, আমি আবারও আপনাকে বলছি, আমাদের এখানে 5 তারিখের পরে এখন পর্যন্ত সমন্বয়কদের মধ্য থেকে কোনো মিটিং হয় নাই। 10 সেকেন্ড আপা, এই যে ত্রাণের টাকা ঠিক মতো তুলে তারা খরচ করছে কিনা, এইটা বর্তমান সরকারকে কোনো খোঁজ নিতে বাধা দিয়েছে কেউ? আপনারা এই সরকার তো আনসার বিদ্রোহ দমন করলো, আমার ছেলেমেয়েরা গিয়ে কয়েকজন আহত পর্যন্ত হলো। সরকার তো ছাত্ররা 2 জন প্রতিনিধিও দিয়েছে। যাই ঘটুক, সরকারের কাজ করবে না। আমি সম্রাট, ওয়াদুদ ভাই আর সোলেমান ভাই কি এখন সব জায়গায় চলে যাব নাকি? তাহলে ওনারা ছেড়ে দিক, আমরা যাই সরকারে বসি। আমি সেটাই বললাম যে দায়িত্বগুলো আমাদের ভাগ করে দেওয়া আছে। কোন কাজ পুলিশ করবে, কোন কাজ সেনাবাহিনী করবে, কোন কাজ আমাদের এই মামুন ভাইরা করবে, কোন কাজ স্লোমান ভাই করবে। এখন সব কাজ খালি কথায় কথায় ছাত্ররাই করবে, এটাও এক ধরনের বৈষম্য। ছাত্ররা কেন করবে? ছাত্রদের কাজ শেষ। তারা 5 তারিখে গণ অভ্যুত্থান করে একটা সরকার প্রতিষ্ঠা করেছে। এখন সরকারের দায়িত্ব প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে আলোচনা করে, সরকারের উপদেষ্টারা কি আইনজীবীদের সাথে বসেছে? আমি বলি গত 1.5 মাসে সরকার কি এই সরকার কি বিরোধী সকল রাজনৈতিক দলকে নিয়ে কি একটা সম্মেলন করেছে? করে নাই। এই সরকার আইনজীবীদের মধ্য থেকে আইনজীবী নেতাদেরকে নিয়ে বসেছে? বসে নাই। এই সরকার প্রত্যেকটা আমাদের যে সুশীল সমাজকে নিয়ে বসেছে? বসে নাই। ডাক্তারদেরকে নিয়ে বসেছে? বসে নাই।
কি করছে সরকার? এগুলো সরকারের দায়িত্ব। প্রত্যেকটা অর্গানের সাথে রাষ্ট্রের গুরুত্ব দিয়ে প্রত্যেকটা অর্গানের সাথে বসা, যেহেতু তাদের রাজনৈতিক দল নেই, তাহলে প্রত্যেকটা দলকে তাকে মূল্যায়ন করতে হবে, তার কথা শুনতে হবে। প্রত্যেকটা দল মত নির্বিশেষে সবার কথা শুনে, আমি শুধু ছাত্রদের কথা শুনে আমি পুরো দেশ সংস্কার করে ফেলবো, আমি এই পক্ষে একমত না পা। প্রত্যেকটা জায়গায় লোক আছে, যেমন ডাক্তারি কোনো আপনার এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্ত নিতে হলে ডাক্তারদের সাথে বসতে হবে, ছাত্রদের সাথে বসে কোনো লাভ নেই। আইন সংস্কার করতে হলে আইনজীবীদের সাথে বসতে হবে, রাষ্ট্র সংস্কার করতে হলে রাষ্ট্রের রাজনৈতিক দলগুলোর সাথে বসতে হবে, তাদের চরিত্র চেঞ্জ করতে হবে, অথবা তাদের কোথায় ল্যাকিংস সেটা নির্বাচন কমিশন বলে দিবে। আপনি এইটা ফুলফিল না করবে আপনার দল নির্বাচনে যেতে পারবে না। প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে 5 তারিখের পরে অহেতুক ছাত্রদেরকে টেনে আনছে আর তাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলছে এবং তারা নিজেরাও সেখানে গিয়ে পড়ছে। কেন এটা হচ্ছে? এইগুলো করা যাবে না। আর ত্রাণের টাকা যেটা আমি বলছি, ত্রাণের টাকা যারা উঠিয়েছে ছাত্রদের মধ্যে সমন্বয়কদের সব সমন্বয়ক ছিল না সেখানে। এখন পর্যন্ত আমাদের সব সমন্বয়কের একটা মিটিং হয় নাই। আমি 5 তারিখের আগে দায়িত্ব নিয়ে 5 তারিখ পর্যন্ত ছিলাম সমন্বয়কের দায়িত্বে। এখন আমি কোথাও কোনো কাজে সমন্বয়ক পরিচয় যাচ্ছি না, এই শুধু আপনার টক শোতে আসছি, জাস্ট ইট এনাফ। এই জায়গাগুলো আমাদেরকে বুঝতে হবে দায়িত্ব নিয়ে। আরেকটা কথা যেটা উঠেছে দেখেন আপা, -2 নিয়ে আমি স্পষ্টভাবে বলছি, আমি 1-11 সময় আমার কিছুটা হলেও মনে ছিল 1-11 কথাটা। আর এখন আমি আপনাকে এটা বলবো যে বাংলাদেশে কোন রাজনৈতিক দলকে কেউ ষড়যন্ত্র করে নিষিদ্ধ করবে, সেটা নিষিদ্ধ হয়ে থাকবে ব্যাপারটা এমন না। দেখেন আমি একটা কথা বলি, এই আওয়ামী লীগ সরকার এত বড় শক্তিশালী একটা দল ছিল, তারা জনগণ তাদেরকে নিষিদ্ধ করেছে, জনগণ তাদেরকে বলেছে যে আমরা আপনাদেরকে আর চাই না, দিস ইজ ফাইনাল। বিএনপি কে গত 15 বছর সরকার বলেছে আমরা আপনাদেরকে চাই না, জনগণের সাথে তাদের সম্পর্ক ছিল, তারা টিকে আছে। তো এই রাজনৈতিক দলের সিদ্ধান্ত কেউ ষড়যন্ত্র করে নিতে পারবে না। গত 15 বছর সরকার জামাতকে যে পরিমাণ আপনার সাফারার করেছে, জামাত তো নাই থাকার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন জামাত আসছে আবার রাজনীতি করছে। তো এটা আসলে রাজনৈতিক দলের সম্পর্ক সরাসরি সরকার মানে জনগণের সাথে, এটা কোনো করেসপন্ডেন্সি করে কোনো গোল টেবিলে বসে সিদ্ধান্ত নিয়ে নিষিদ্ধ করে দিবেন, আবার কাউকে ডেকে এনে বলবেন যে আপনি একটা দল করে সারা দেশে চলে যান 1 বছরের মধ্যে, এগুলো হয় না, বাংলাদেশের ইতিহাসে কখনো হয় নাই। আর আমি যেটা বলবো যে আপনি যেটা বলছেন -2 -1 এগুলো কোনো কিছুই এই সরকার করবে না, এবং যদিও কেউ করতে চায় তারা সফল হবে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। এদেশের রাজনীতি এখন সরাসরি জনগণের উপর, জনগণ যাকে চাইবে আগামীতে সে সরকার গঠন করবে। কোন দল কি বলছে না বলছে সেটা, একটা দল যদি বলে যে আমি সরকার গঠন করব, আমি ক্ষমতায় আসব, সেটা তার রাইট আছে, কিন্তু জনগণ যদি বলে যে আপনাকে চাই না, সে আসতে পারবে না। তো এরকম আশা করি বাংলাদেশে এরকম একটা নির্বাচন কমিশন হবে যেটা সরাসরি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার একটা হাতিয়ার হবে, যে জনগণ ভোট দিবে, আপনি যাই করেন না কেন জনগণ তার ইচ্ছা অনুযায়ী পছন্দের প্রার্থীকে ভোট দিবে। কালো টাকা যাদের আছে, যাদের বিরুদ্ধে মামলা আছে, সত্যিকার অর্থে রাজনৈতিক মামলা না, তারা কেউই নির্বাচন করতে পারবে না। তো এই জায়গাগুলো যদি সংস্কার হয়, বাংলাদেশের রাজনীতিবিদদের চরিত্র চেঞ্জ হয়ে যাবে, রাজনৈতিক দলগুলো বাধ্য হয়ে তাদের মোটিভ চেঞ্জ করবে, তারা জনগণের ধারে ধারে ঘুরবে, ঠিক আগের মতো 2008 সালের আগে যেরকম হয়েছে নির্বাচনী সংস্কৃতি, সেটা আবার ফিরে আসবে। তো কে কাকে নিষিদ্ধ করবে আমরা ষড়যন্ত্রে না যাই, আমরা বাংলাদেশে 5 তারিখের পরে সবকিছু জনগণের উপর ছেড়ে দিই। এখানে কোনো কথা নেই, রাজনৈতিক দল করতে হলে আপনাকে জনগণের কাছে যেতে হবে, জনগণের সিদ্ধান্তকে মেনে চলতে হবে। আমি এম্বাসিতে ঘুরবো রাজনৈতিক দল করে, আর আমি জনগণকে বলবো যে আমাকে সরকার গঠন করে দাও, হবে না। জনগণের কাছে যেতে হবে, জনগণের সরকার গঠন করতে হলে, জনগণের রাজনৈতিক দল হতে হলে জনগণকে নিয়েই চলতে হবে। এই দেশের মালিক জনগণ, জনগণ ভোটাধিকারের মাধ্যমে তার সরকার গঠন করবে, যে ব্যক্তি হোক না কেন। জনগণের ভোটে যদি সত্যিকার অর্থে সুষ্ঠু, অবাধ, সুষ্ঠু মানে বিতর্কিত না, এরকম একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি ক্ষমতায় আসে, আমরা সবাইকে সাধুবাদ জানাই। এটা একটা গণতান্ত্রিক দেশ, যার ইচ্ছে সে ক্ষমতায় আসুক, তবে ভাই জনগণের ভোট নিয়ে আসতে হবে, হাসিনার মতো না বা 2009 নির্বাচনের মতো না, এটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে। তো এটা আমি আপনাকে বলতে চাই। আর তারেক রহমান যেটা বলছেন, এটা আমি মনে করি উনার অনেক বড় একটা রাজনৈতিক দূরদর্শিতা থেকে তিনি বলেছেন যে নির্বাচনের পরে জাতীয় সরকার করা হবে, এটাকে আমরা সাধুবাদ জানাই। আমরা বিএনপির মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি 5 তারিখের পরে, আগের বিএনপি পরের বিএনপি, আপনারা একটু রিসার্চ করেন দেখবেন 5 তারিখের আগের তারেক রহমান, 5 তারিখের পরের তারেক রহমান, অনেক জায়গায় সংস্কার আসছে বিএনপিতে, অনেক জায়গায় তারেক রহমানের বক্তব্যের মধ্যে এটা মানে জনগণ যেটা চাচ্ছে, ছাত্ররা যেটা বলতে চাচ্ছে, সেটাকে তিনি সেইভাবে তার দলকে সাজাচ্ছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। বাংলাদেশের একটা বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি যে পরিবর্তন হচ্ছে, এটার জন্য আমরা বিএনপি কে সাধুবাদ জানাই,
তারেক রহমানকে সাধুবাদ জানাই এবং আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলকে সম্মান করি। এদেশের রাজনীতির সিদ্ধান্ত নিবে রাজনৈতিক দলগুলো। 1-11 মতো কোনো সরকার সিদ্ধান্ত নিবে না, কোনো ব্যক্তি সিদ্ধান্ত নিবে না, ভারতের সিদ্ধান্ত নিবে না, কোনো আপনার এই কোনো এম্বাসি সিদ্ধান্ত নিবে না। রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিবে এবং বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিবে তারা কাকে বেছে নিবে। এটা একদম স্পষ্ট। অসংখ্য ধন্যবাদ। আমি